আসসালামু আলাইকুম প্রিয় 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার্থী। আজকে সহকারী শিক্ষক জীববিজ্ঞান ও প্রদর্শক জীববিজ্ঞানের নতুন যে সিলেবাস রয়েছে এই সিলেবাসের টপিক 8 নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের আলোচনার বিষয় টপিক 8 বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজি অর্থাৎ জীববৈচিত্র্য এবং বাস্তুবিদ্যা। এই টপিকের যে সাবটপিক্সগুলো রয়েছে এগুলো সম্বন্ধে প্রথমে বিস্তারিত আলোচনা করা হবে এবং সাবটপিক্সগুলোর আলোকে তোমাদের 10টি সাজেশনমূলক প্রশ্ন প্রদান করা হবে। প্রথমেই বলে নিচ্ছি, এই যে 10টি প্রশ্ন তোমাদের প্রদান করা হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে এই টপিক থেকে অবশ্যই আমরা 10 মার্কের একটি প্রশ্ন কমন পাবো। তবে তোমরা অবশ্যই কোনো প্রশ্ন বাদ দিবে না, সবগুলো প্রশ্ন সিরিয়ালি নোট আকারে পড়বে। সাবটপিক্সের প্রথমেই বলা হয়েছে যে টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্যের প্রকারভেদ এবং জীববৈচিত্র্যের গুরুত্ব সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এই অংশ থেকে জীববৈচিত্র্যের গুরুত্ব পরীক্ষাতে অনেক সময় এসে থাকে। এরপর ইনসিটু এক্সিটু কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের যে ইনসিটু এবং এক্সিটু দুটি পদ্ধতি রয়েছে এই দুইটি পদ্ধতি সম্বন্ধে পড়তে বলা হয়েছে। পরীক্ষাতে অনেক সময় আসে যে জীববৈচিত্র্য সংরক্ষণের ইনসিটু এবং এক্সিটু পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। এখানে ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়তে হবে ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, সাফারি পার্ক ইত্যাদি, এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়তে হবে বোটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক বা বীজ ব্যাংক, জিন ব্যাংক ইত্যাদি। তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই প্রশ্নটি পড়ে নেবা। এরপর রয়েছে এভারগ্রিন, সেমি এভারগ্রিন, ডেসিডিয়াস অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ সবুজ, অর্ধসবুজ, পত্রঝরা এবং ম্যানগ্রোভ বন সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এই অংশগুলো 1 বা 2 মার্কের সংজ্ঞা হিসেবে আসতে পারে। তবে এই অংশের মধ্যে ম্যানগ্রোভ ফরেস্ট এই যে অংশটা এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার নিবন্ধন পরীক্ষাতে এসেছে। এরকম প্রশ্নটি এরকম এসে থাকে যে ম্যানগ্রোভ বন বা ফরেস্টের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো এবং ম্যানগ্রোভ উদ্ভিদের যে অভিযোজন এই অভিযোজনটি ব্যাখ্যা করো, ওভারঅল ম্যানগ্রোভ ফরেস্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটি অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এরপর ইনডেঞ্জার্ড অ্যান্ড থ্রেটেড অ্যানিমেল অ্যান্ড প্লান্ট অফ বাংলাদেশ অর্থাৎ বিপন্ন ও সংকট যে প্রাণীগুলো এবং উদ্ভিদগুলো রয়েছে বাংলাদেশে এই উদ্ভিদ এবং প্রাণীগুলোর সম্বন্ধে পড়তে বলা হয়েছে। অনেক সময় পরীক্ষাতে আসে যে ইনডেঞ্জার্ড, থ্রেটেড অ্যানিমেল এবং প্লান্ট কী এবং 5টি ইনডেঞ্জার্ড এবং 5টি থ্রেটেড অ্যানিমেল এবং প্লান্টের বৈজ্ঞানিক নাম উল্লেখ করো। এই অংশে আমরা বৈজ্ঞানিক নামগুলো পড়ে নেব, অন্ততপক্ষে 5টি করে উদ্ভিদ এবং 5টি করে প্রাণীর বৈজ্ঞানিক নাম এবং কজ অফ এক্সটিংশন অ্যান্ড কনজারভেশন এদের যে বিলুপ্তির কারণ, এদের বিলুপ্তির কারণগুলো কি এবং এদেরকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারবো এই সম্বন্ধে পড়তে বলা হয়েছে। পরীক্ষাতে অনেক সময় এসে থাকে যে প্রাণী বিলুপ্তির কারণগুলো কী বা উদ্ভিদের বিলুপ্তির কারণগুলো কী এবং কিভাবে বাংলাদেশ সরকার বা কিভাবে বিভিন্ন দেশগুলো এই উদ্ভিদ এবং প্রাণীগুলো সংরক্ষণ করে, কি কি পদক্ষেপ নিতে পারে, এই পদক্ষেপগুলো পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এরপর ইকোসিস্টেমের মধ্যে কি কি পড়তে বলা হয়েছে আমরা একটু দেখে নেই। ডেফিনিশন, যে ইকোসিস্টেমের সংজ্ঞা, ইকোসিস্টেম কাকে বলে এটি অনেক সময় পরীক্ষাতে আসে। এরপর কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, এই যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো এগুলো পরীক্ষাতে এসে থাকে। আমরা জানি বাস্তুতন্ত্রের প্রধান উপাদান দুটি, একটি হলো অজীব উপাদান বা অ্যাবায়োটিক উপাদান, আরেকটি হলো সজীব উপাদান বা কি বায়োটিক উপাদান। এই অজীব এবং সজীব উপাদানগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, এগুলো সম্বন্ধে বিস্তারিত পড়তে বলা হয়েছে। এরপর পন ইকোসিস্টেম, সুপ্রিয় পরীক্ষার্থী খুবই ইম্পর্টেন্ট, একটা পুকুরের বা একটা জলজ পরিবেশের যে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পরীক্ষাতে প্রায় এসে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা এই প্রশ্নটি কোনোভাবে মিস দিবে না। এরপর ফুড চেইন, খাদ্য যে শৃঙ্খল বা শিকল 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর ফুড ওয়েব,
খাদ্য যে জাল, এই খাদ্য জাল কাকে বলে হিসেবে পরীক্ষাতে 1 বা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর ইকোলজিক্যাল পিরামিড, এই যে ইকোলজিক্যাল পিরামিড কাকে বলে এবং বিভিন্ন ধরনের ইকোলজিক্যাল পিরামিড পরীক্ষাতে আসে, এই প্রশ্নটিও বেশ ইম্পর্টেন্ট। সুপ্রিয় পরীক্ষার্থী, এখন আমরা এই সাবটপিক্সের যে এক্সপ্লেনেশন সেগুলো আমরা একটু দেখে নেই। এ নাম্বারে বলা হয়েছে যে ডিফাইন বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি কাকে বলে 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, অর্থাৎ কি জীববৈচিত্র্য কাকে বলে, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এরপর বি নম্বরে বলা হয়েছে যে ডেসক্রাইব টাইপ অফ বায়োডাইভার্সিটি, বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য আলোচনা করো। বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য রয়েছে, যেমন প্রজাতিগত, পরিবেশগত ইত্যাদি, এগুলো অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, তবে অতটা ইম্পর্টেন্ট নয়। সি নম্বরে কি বলা হয়েছে, ইভ্যালুট ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, যে জীববৈচিত্র্যের যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এটি সম্বন্ধে পড়তে বলা হয়েছে। এরপর ডিতে বলা হয়েছে এক্সপ্লেইন ইনসিটু এক্সিটু কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের যে এক্সিটু ইনসিটু যে সংরক্ষণ পদ্ধতি, এগুলো পড়তে বলা হয়েছে। এরপর ডেসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ ফরেস্ট উইথ সায়েন্টিফিক নেম অফ মেজর প্লান্ট অ্যান্ড অ্যানিমেল। আমরা জানি যে 3 প্রকার মেজর ফরেস্ট রয়েছে, হ্যাঁ, এই যে 3 প্রকার যে বন রয়েছে, এই বনের বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বৈজ্ঞানিক নাম উল্লেখপূর্বক এই বিভিন্ন প্রকার বনের বর্ণনা পরীক্ষাতে প্রায় এসে থাকে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই অংশটি গুরুত্ব সহকারে দেখে নিবা। এরপর বলা হয়েছে যে লিস্ট এন্ডেঞ্জার্ড অ্যান্ড থ্রেটেন্ড অ্যানিমেল অফ বাংলাদেশ, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে এন্ডেঞ্জার্ড অ্যান্ড থ্রেটেন্ড অর্থাৎ বিপন্ন এবং সংকটাপূর্ণ যে প্রাণীগুলো রয়েছে, এগুলোর একটা লিস্ট তৈরি করো। পরীক্ষাতে 5টি বা 6টি বা 3টি এরকম বিভিন্ন সংখ্যা আকারে পরীক্ষাতে আসতে পারে। এরপর অ্যানালাইজ কজ অফ এক্সটিংশন অফ অ্যানিমেল অ্যান্ড প্লান্ট অফ বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে উদ্ভিদ এবং প্রাণীর যে বিলুপ্ত হচ্ছে এর কারণ কি, এর কারণ হিসাবে যেগুলো পাওয়া যায় এগুলোকে অ্যানালাইজ বা বিশ্লেষণ করে, এগুলো পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন, হ্যাঁ। এরপর এস্টিমেট কনজারভেশন এন্ডেঞ্জার্ড অ্যান্ড থ্রেটেন অ্যানিমেল অ্যান্ড প্লান্ট অফ বাংলাদেশ, যে এই যে বাংলাদেশে যে বিপন্ন এবং সংখ্যাগ্রস্ত যে অ্যানিমেল প্লান্টগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, কি কি পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে এ সম্বন্ধে বিস্তারিত পড়তে বলা হয়েছে। এরপর ডিফাইন ইকোসিস্টেমের সংজ্ঞা বা বাস্তুতন্ত্র কাকে বলে 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। বলা হয়েছে যে নাম্বারে এক্সপ্লেন কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, আমরা অলরেডি দেখে নিয়েছি যে ইকোসিস্টেমের উপাদান অ্যাবায়োটিক, বায়োটিক এবং এগুলোর আবার অনেক ক্লাসিফিকেশন রয়েছে। এরপর রয়েছে ডেসক্রাইব পন্ড ইকোসিস্টেম, খুবই ইম্পর্টেন্ট, একটা পুকুরের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র পরীক্ষাতে প্রায় এসে থাকে। এরপর ডিস্টিংগুইশ ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব, খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য প্রায় পরীক্ষাতে এসে থাকে। এরপর এম নাম্বারে বলা হয়েছে যে কি অ্যানালাইজ ইকোলজিক্যাল পিরামিড, আমরা জানি যে ইকোলজিক্যাল পিরামিড 3 ধরনের রয়েছে, এই 3 ধরনের ইকোলজিক্যাল পিরামিড সম্বন্ধে পড়তে বলা হয়েছে। সুপ্রিয় পরীক্ষার্থী, এখন আমরা যে সাবটপিক্স এবং সাবটপিক্সের যে এক্সপ্লেনেশন দেখলাম, এর আলোকে আমরা 10টি প্রশ্ন এখন পরীক্ষার জন্য পড়ব। আমি তোমাদের এই 10টি প্রশ্ন সাজেশন রেখা দিয়েছি, তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। 71 নম্বর প্রশ্ন, অর্থাৎ সিরিয়ালে 1 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হলো জীববৈচিত্র্য কি, জীববৈচিত্র্য সংরক্ষণে ইনসিটু এক্সিটু পদ্ধতিগুলো বর্ণনা করো। সুপ্রিয় পরীক্ষার্থী, এই জীববৈচিত্র্য কি 1 মার্কের প্রশ্ন আসবে এবং এক্সিটু এবং ইনসিটু যে পদ্ধতিগুলো রয়েছে, আমরা জানি যে ইনসিটু অনেক পদ্ধতি রয়েছে, যেমন ইকো পার্ক, ন্যাশনাল পার্ক, সাফারি পার্ক, এই যে পদ্ধতিগুলোর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায়, এবং এক্সিটুর মধ্যে যেমন সিড ব্যাংক রয়েছে, এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তোমরা বিস্তারিত পড়ে নিবা। এই বিষয়গুলো ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবেও আসতে পারে, অনেক সময় টিকা হিসেবেও আসতে পারে। এরপর 72 নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছি যে জলবায়ুগত বৈচিত্র্য, উদ্ভিদ এবং প্রাণীর ধরন, বৈজ্ঞানিক নাম উল্লেখপূর্বক এবং পরিবেশের আলোকে বাংলাদেশের বিভিন্ন প্রকার বনের বর্ণনা দিন। প্রিয় পরীক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশের প্রধান 3 ধরনের বন রয়েছে, সেই বনগুলো হলো পর্ণমোচী, চিরহরিৎ এবং ম্যানগ্রোভ বন। এই 3 প্রকার বনের বিস্তারিত পরীক্ষাতে আসতে পারে এবং অনেকবার এর আগেও পরীক্ষাতে আসছে, এবং অবশ্যই তোমরা এই বনের যখন ব্যাখ্যা করবা বা বনগুলো আলোচনা করবা, এই বনের বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদের বৈজ্ঞানিক নামগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবা। এরপর
73 নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো ইকোসিস্টেম কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। ইকোসিস্টেমের বিভিন্ন প্রকার উপাদানগুলো বিস্তারিত লক্ষ্য। আমরা জানি যে ইকোসিস্টেমের 2 ধরনের প্রধান উপাদান রয়েছে, অ্যাবায়োটিক, বায়োটিক, এবং অ্যাবায়োটিক এবং বায়োটিকের আবার বিভিন্ন ধরনের উপাদানে বিভক্ত করা হয়। এগুলো তোমরা বিস্তারিত পড়বা। এবং একটি পুকুরের ইকোসিস্টেম চিত্রসহ বর্ণনা করুন। খুবই ইম্পর্টেন্ট সুপ্রিয় পরীক্ষার্থী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। একটি পুকুরের ইকোসিস্টেম প্রায় পরীক্ষাতে এসে থাকে, আমার ধারণা এবারও পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। এই উপর থেকে 71, 72, 73 যে 3টি প্রশ্ন দিয়েছি, এই 3টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা মোটামুটি আইডিয়া করতে পারো বা ধরে নিতে পারো যে এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন এবার পরীক্ষাতে আসবে। এরপর 74 নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটা হলো ম্যানগ্রোভ বনাঞ্চল কি, 1 মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে। ম্যানগ্রোভ বনাঞ্চল উদ্ভিদের অভিযোজন, ম্যানগ্রোভ বনের যে উদ্ভিদগুলো এখানে বড় হয় কীভাবে অভিযোজিত হয়, এই অভিযোজনের বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করে বাংলাদেশের ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবনের বর্ণনা দিবে। সুন্দরবনের বর্ণনা দেওয়ার সময় অবশ্যই তোমরা কি করবা, সুন্দরবনের বিভিন্ন রকম উদ্ভিদ প্রাণীর এবং সুন্দরবনের উদ্ভিদ প্রাণীর বৈশিষ্ট্য, সুন্দরবনের অবস্থান ইত্যাদি, সুন্দরবনের মাটি, পানির প্রকৃতি ইত্যাদি তোমরা অবশ্যই সুন্দর করে বর্ণনা করবা। অবশ্যই তোমরা এই প্রশ্নটি হ্যান্ড নোট আকারে পরীক্ষার জন্য প্রস্তুত করবা। এরপর 75 নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি যে ইকোলজিক্যাল পিরামিড কি, বিভিন্ন প্রকার ইকোলজিক্যাল পিরামিডের বর্ণনা দিন। সুপ্রিয় পরীক্ষার্থী, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, হ্যাঁ, কোনোভাবেই মিস দেওয়া যাবে না। ইকোলজিক্যাল পিরামিড 1 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এবং বিভিন্ন প্রকার ইকোলজিক্যাল পিরামিড তোমাদের বর্ণনা করতে দেওয়া হতে পারে। আমরা জানি যে 3 ধরনের ইকোলজিক্যাল পিরামিড রয়েছে, পিরামিড অফ নাম্বার, পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ বায়োমাস, অর্থাৎ সংখ্যাভিত্তিক পিরামিড, শক্তির পিরামিড এবং জীবভরের পিরামিড। এই 3 প্রকার পিরামিড তোমরা কি এটি পরীক্ষার জন্য কি বর্ণনা করবা। এরপর 76 নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি এটি একটি আলোচনামূলক প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা 2-1 বার যদি দেখে নাও পরীক্ষার জন্য তোমরা এটি কি বানিয়ে সুন্দর করে লিখতে পারবা। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই ডাটা সহকারে যদি তোমরা উপস্থাপন করো তাহলে তোমরা এই প্রশ্নটিতে অধিক মার্ক পাবা। অ্যাজ ইউজুয়াল না লিখে এই প্রশ্নটি লেখার সময় তোমরা বিভিন্ন রকম ডাটা ফলো করবা, হ্যাঁ, গ্রাফ বা চার্ট উল্লেখ করে এই প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করবা, তাহলে অধিক পরিমাণ মার্ক পাবা। প্রশ্নটি হলো জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বর্ণনা করুন। হ্যাঁ, এটা 2 বা 3 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এরপর দিয়েছি এই প্রশ্নের সাথে জীববৈচিত্র্য হ্রাসের কারণ, জীববৈচিত্র্য কী কারণে হ্রাস হচ্ছে এবং প্রভাব, এই হ্রাসের কারণে, জীববৈচিত্র্য হ্রাসের কারণে বর্তমান কি প্রভাব হচ্ছে, পরিবেশের কি প্রভাব পরিবর্তন ঘটাচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণে, এগুলো উল্লেখ করবা। এবং বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা আলোচনা করুন। এবং এর বিপরীতে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী যে বিলুপ্ত হচ্ছে এর বিপরীতে এগুলো সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর আগেও এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে, তোমরা কোনোভাবেই এই প্রশ্নটি মিস করবা না। এরপর পার্থক্য লিখুন অংশে মাত্র 2টি পার্থক্য তোমাদের দিয়েছি, সেটি হলো ইনসিটু এক্সিটু যে সংরক্ষণ রয়েছে, হ্যাঁ, এই ইনসিটু এক্সিটু জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতির মধ্যে পার্থক্য খুব সুন্দর চার্ট করে পড়বা। এবং খাদ্য শৃঙ্খল, খাদ্যজাল, তোমাদের এক্সপ্লেনেশনে স্পষ্টভাবে এই 2টি পার্থক্য, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের পার্থক্য পড়তে বলা হয়েছে। আমার ধারণা যে যদি পার্থক্য এই অংশ থেকে আসে তবে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের পার্থক্যটা আসার মতো একটি প্রশ্ন। এরপর 78 নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি যে এক্সিটু ইনসিটু কি, হ্যাঁ, 2 মার্ক বা 1 মার্কের প্রশ্ন হিসেবে সংজ্ঞামূলক প্রশ্ন আসতে পারে ক বা খ নাম্বারে। এবং এর সাথে এক্সিটু ইনসিটু এর সুবিধা অসুবিধাগুলো বিস্তারিত আলোচনা করো। হ্যাঁ, সুপ্রিয় পরীক্ষার্থী, মোটামুটি ইম্পর্টেন্ট, আমরা বলবো না যে খুবই ইম্পর্টেন্ট, তবে যাতে আমরা কোনোভাবেই এই মানে অংশ থেকে কোনো প্রশ্ন যাতে আমাদের মিস না যায় এর জন্য আমরা এক্সিটু ইনসিটু এর সুবিধা অসুবিধাগুলো পড়ে নেব, কারণ এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তবে খুবই ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট। এরপর 79 নম্বর যে প্রশ্নটি দিয়েছি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 5টি করে বৈজ্ঞানিক নাম। এই টপিক থেকে যে কোনো একটি প্রশ্ন বৈজ্ঞানিক নাম তোমাদের লিখতে বলা হবে বলে আমার ধারণা। এই যে অংশগুলো প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে 79 নম্বর প্রশ্নটি বৈজ্ঞানিক নামের লেখার কথা বলেছি তোমাদের। প্রথমে ম্যানগ্রোভ উদ্ভিদ, 5টি ম্যানগ্রোভ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা, শুধু মুখস্থ না, মুখস্থর সাথে ঠোঁটস্থ এবং কণ্ঠস্থ করে নিবা। এরপর খ নম্বর বলেছি যে পত্রজোড়া বৃক্ষ,
তোমরা যখন বন অংশে পড়বা তোমাদের বলছি যে সেখানে তোমরা উদ্ভিদ এবং প্রাণীর বৈজ্ঞানিক নাম পড়বা, ওই অংশ পড়তে গেলেই তোমার পত্র ঝরা বৃক্ষের তোমরা যে কোনো 5টি বৃক্ষের তোমার বৈজ্ঞানিক নাম পড়ে নিবা। এরপর বিলুপ্ত প্রাণী, হ্যাঁ বিলুপ্ত প্রাণীর যে কোনো 5টি বিলুপ্ত প্রাণীর অবশ্যই বৈজ্ঞানিক নাম তোমরা মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ করে নিবা। এরপর সংখ্যাগ্রস্ত প্রাণী, সংখ্যাগ্রস্ত 5টি প্রাণীর বৈজ্ঞানিক নাম তোমরা অবশ্যই পড়ে নেবা এবং 5টি বিপন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম তোমরা কোনোভাবেই মিস করবে না। সুপ্রিয় পরীক্ষার্থী, এরপর 80 নম্বরে তোমাদের দিয়েছি যে টিকা লেখো। কি কি টিকা লিখতে দিয়েছি? প্রথমে হলো বিলুপ্ত। বিলুপ্ত উদ্ভিদ প্রাণী কাকে বলে পরীক্ষাতে আসতে পারে, যে বিলুপ্ত অর্থ কি তোমরা অবশ্যই এটি সংজ্ঞাটা পড়ে নিবা। অতি বিপন্ন, অতি বিপন্ন বলতে কি বোঝায় তোমরা অবশ্যই এই টার্মটি দেখে নিবা। এরপর বিপন্ন, বিপন্ন বলতে কি বোঝায় এই তোমরা এই টার্মটি কোনোভাবে মিস করবে না। সংখ্যাগ্রস্ত উদ্ভিদ বা প্রাণী বলতে কি বোঝায় তোমরা এই অংশটি খুবই গুরুত্ব সহকারে নিবা এই টিকার মধ্যে। এই টিকাটি খুবই ইম্পর্টেন্ট। বিপন্ন এবং সংখ্যাগ্রস্ত প্রাণী উদ্ভিদ বলতে কি বোঝায় কোনোভাবে মিস করবে না, সুন্দরভাবে নোট আকারে পড়বা। এরপর প্রজাতির প্রাচুর্যতা বলতে কি বোঝায়, হ্যাঁ টিকাতে আসতে পারে, 19 নম্বর টিকা তোমাদের দিয়েছি। এবং 4 নম্বরে দিয়েছি তোমাদের ন্যাশনাল পার্ক। তোমরা যখন প্রিয় পরীক্ষার্থী তোমরা যখন ইনসিটু সংরক্ষণ পড়বা তখন সেখানে তোমার ন্যাশনাল পার্ক সম্বন্ধে পড়ে ফেলবা, তবু আমি এক্সট্রাভাবে তোমাদের ন্যাশনাল পার্কের উপর জোর দিয়ে বলেছি। এরপর 6 নম্বরে দিয়েছি ইকো পার্ক। ইকো পার্ক কাকে বলে 1 মার্কের প্রশ্ন হিসেবে টিকে আসতে পারে। এবং সাফারি পার্ক, সাফারি পার্ক কাকে বলে। এই ন্যাশনাল পার্ক, ইকো পার্ক, সাফারি পার্ক এগুলো কিন্তু ইনসিটু কনজারভেশনের মধ্যেই তোমরা পড়বা, তারপরও আমি তোমাদের দিয়েছি। সুপ্রিয় পরীক্ষার্থী, তোমরা যদি আমার ধারণা তোমরা যদি এই 10টি প্রশ্ন ঠিকভাবে পড়ো, এই অংশ থেকে তোমাদের কোনোভাবেই কোনো প্রশ্ন মিস যাওয়ার কোনো রকম চান্স নেই, আমি এটা গ্যারান্টি দিতে পারি। আর তোমাদের বলবো যদি কোনো প্রশ্ন ঘুরিয়ে এপাশ ওপাশভাবে আসে তোমরা এগুলোর আলোকেই তোমরা লিখতে পারবা। আর তোমাদের কাছে আবারও অনুরোধ যে আমার এই চ্যানেলটি যদি তোমাদের উপকারে আসে এবং আমার এই কন্টেন্টগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার প্রতিটি কন্টেন্টের শেষে তোমরা অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবা। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, অবশ্যই প্রতিটি কন্টেন্টে লাইক দিবা এবং পারলে শেয়ার করবা। আজকে এই পর্যন্তই, টাটা।